সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে 6 সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রতি হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। তোমাদের ইতিমধ্যেই ইন্টারনাল এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। এই ইন্টারনাল এক্সামের জন্য আজকের এই অডিও ভিডিওটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। 6 সেমিস্টারের যাদের ডিএসই বাংলা রয়েছে তাদের জন্য আজকের অডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আজকের অডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে শুনে যাও, তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। তোমাদের 6 সেমিস্টারের ডিএসসি বাংলার অন্তর্গত যে টপিকগুলো রয়েছে, মরীচিকা যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটি কাব্যগ্রন্থ রয়েছে, কারাগার নাটক রয়েছে মন্মথ রায়ের, রয়েছে সুবর্ণলতা উপন্যাস, রয়েছে একাধিক ছোট গল্প। তবে মূলত তোমরা পরীক্ষার জন্য, ইন্টারনাল পরীক্ষার জন্য কারাগার ও সুবর্ণলতা এই দুটো টপিক ভালো করে দেখে যাবে। এছাড়াও যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা যায় কিনা সেটাও একটু দেখে যেতে হবে। আমি প্রথমত আলোচনা করছি মন্মথ রায়ের যে কারাগার নাটকটি রয়েছে এই নাটকটা সম্পর্কে। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত অডিওটা ফলো করো। কারাগার মন্মথ রায়, এই যে নাটকটি, তোমরা কারাগার এখানে পৌরাণিক যুগের কংসের যে কারাগার ছিল, যেখানে কৃষ্ণের পিতা মাতা দেবকী এবং তার যে পিতা এখানে যে বন্দী ছিলেন তারই একটি প্রেক্ষাপট নিয়ে এই নাটকটি রচিত হয়েছে। এটি পৌরাণিক শ্রেণীর নাটক। নাটকটি অত্যাচারী কংস বসুদেব ও দেবকীকে কারাগারে বন্দী করে নিজে শ্রেষ্ঠ হতে চেয়েছেন, নিজের রাজ্য শাসনভার সুনিশ্চিত করতে চেয়েছেন। কারাগারের সত্যকে সামনে রেখেই এই যে নাটকটির নামকরণ করেছেন। শূরসেনের হাত থেকে উগ্রসেন সাম্রাজ্য ছিনিয়ে নিয়ে ভোজ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। উগ্রসেনের সন্তান কংস আজ অত্যাচারী দুর্বৃত্ত পরায়ণ সম্রাট হয়ে উঠেছে। নারায়ণ শিলাকে উপেক্ষা করে নিজেকেই শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে সচেষ্ট হয়েছে। ভগবানের পুজোর বদলে নিজের পুজোর প্রচার করতেই সে সচেষ্ট হয়েছে। অসহনীয় অত্যাচারে যখন মানুষ অতিষ্ঠ হয়েছে, ধর্মনাশ হচ্ছে, তখন দৈববাণী হয়েছে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অর্থাৎ দেবকীর সন্তান কংসকে বধের জন্য জন্ম নিচ্ছে, এই যে একটি দৈববাণী, সেই ভয়ঙ্কর সত্য থেকে বাঁচতে সে বসুদেব ও দেবকীকে কারাগারে বন্দী করেছে। কংসের অত্যাচারে পিতা উগ্রসেনও আজ অস্থির হয়ে উঠেছে, তাই সে রাজ মুকুট ফিরিয়ে দিতে এসেছিল বসুদেবের কাছে। কিন্তু বসুদেব জানিয়েছেন গ্রহণে নয়, অর্জনের দ্বারাই যদুবংশের মুক্তি ঘটবে, জগতে ন্যায় ধর্ম প্রতিষ্ঠা হবে। আমরা শক্তিতে শক্তিমান হয়ে ওই রাজদণ্ড রাজমুকুট অর্জন করব, ভিক্ষা করে নয়, দান গ্রহণে নয়। অত্যাচারী কংসের দ্বারা যারা বিরুদ্ধে গেছে তাদের কারাগারে বন্দী হতে হয়েছে। কংসের কারাগার তার শাসনের বিরোধিতার শাস্তি স্বরূপ নির্মিত হয়েছে। অন্যায়কারী কংস জানে মানুষকে কারাগারে বন্দী রেখেই উপযুক্ত শাস্তি দিতে হয়। সেজন্য বসুদেব, দেবকী, কঙ্কন
কঙ্কা সকলকেই সে বন্দি করেছে। তবে এই কারাগারের আড়ালে রয়েছে একটি রাজনৈতিক বৃত্তান্ত, যে 1930 খ্রিস্টাব্দে লবণ আইন ভঙ্গ করে গান্ধীজি যে কারারুদ্ধ হন, সেই সময়টা সরাসরি রাজনৈতিক বক্তব্য লেখার সময় ছিল না। তাই মনমথ রায় এই প্রকৃত সত্যের আড়ালে এই নাটকটিকে উপস্থাপন করেছিলেন। একটি ঐতিহাসিক সত্যও কিন্তু কিছুটা রয়েছে। দৈববাণীর হাত থেকে বাঁচতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কংস এতটাই ভীত ছিলেন যে তাদের গর্ভজাত সন্তানকে একে একে হত্যা করছিল। তারপর কারাগারে যখন স্বয়ং শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন, কারাগার আজ পূর্ণতীর্থ, কারাগার আজ স্বর্গ, চন্দ্রার কাছে কারাগার ভিন্ন অর্থে গৃহীত হয়েছে। স্থবির স্তিমিত সমাজই যেন বন্ধনশালা কারাগার, যে সমাজ নারীকে মুক্ত করতে পারে না, যে সমাজ নিজের অস্তিত্ব বিলুপ্ত করে নারীকে অন্যের ভোগের সামগ্রী করে দেয়, সেই সমাজই যেন কারাগার। অর্থাৎ এইভাবে পৌরাণিক নাটকের মধ্য দিয়ে, কৃষ্ণের মধ্য দিয়ে, কংসের বধ হত্যার মধ্য দিয়ে যে কারাগার নাটকটি পর্যালোচিত হয়েছে, একদিকে পুরাণ আশ্রয়, অন্যদিকে ইতিহাসকে ছুঁয়ে গেছে, সমাজের বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে কারাগার নাটকটি কিন্তু রচিত হয়েছে। তবে এতটুকু শুনেই যে তোমরা সমস্ত কিছু করতে পারবে তা নয়, তোমাদের অন্যান্য নোটসগুলোও দেখে নিতে হবে। কারাগার নাটকের নামকরণ দিতে পারে, কারাগার নাটকে উগ্রসেনের চরিত্র রয়েছে, কারাগার নাটকে বসুদেবের চরিত্র রয়েছে, দেবকীর চরিত্র রয়েছে, কঙ্কন চরিত্র রয়েছে। সেই চরিত্রগুলোও কিন্তু তোমাদের একে একে দেখতে হবে। যে একেবারে একটা অডিও শুনে যে সমস্ত কিছু ধারণা পেয়ে যাবে তা সম্ভব নয়। হ্যাঁ, তবে এই অডিওর মাধ্যমে আমরা বিশেষত কারাগার নাটকের যে মূল কাহিনীটা, সেই কাহিনীটা কিন্তু আমরা এই নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছি। এবারে আমরা যাব সুবর্ণলতা যে উপন্যাসটি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা কতটা নিষ্পেষিত, নারীরা কতটা অসহায়, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসের সুবর্ণর শাশুড়ি মুক্তকেশী এই চরিত্রের মধ্য দিয়ে এবং এছাড়াও সমাজ ব্যবস্থার নিষ্ঠুর নির্মমতার মধ্য দিয়ে এই সুবর্ণলতা উপন্যাসটি কিন্তু তুলে ধরা হয়েছে। সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতাই প্রধান চরিত্র। সুবর্ণলতার শাশুড়ি মুক্তকেশী এই উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুবর্ণর শাশুড়ি ছিলেন মুক্তকেশী। এই মুক্তকেশীর একাধিক সন্তান সন্ততি ছিল। এই মুক্তকেশীর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তোমার সুবর্ণলতা থেকে সুবর্ণলতার চরিত্র আসতে পারে, সুবর্ণলতা থেকে মুক্তকেশীর চরিত্র আসতে পারে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে বিষয়টি রয়েছে সেটা আসতে পারে। তবে যে প্রেক্ষাপটটি রয়েছে, সুবর্ণলতা উপন্যাসের সুবর্ণ চরিত্রের প্রধান গুণ হলো মানবিকতা। সে সংসারের প্রতি দায়বদ্ধ, সে সামান্যতেই খুশি, আপাত দৃষ্টিতে বাঙালি। সাধারণ নারী চরিত্রের বৈশিষ্ট্যগুলি সুবর্ণলতার মধ্যে ধরা পড়ে। সুবর্ণলতা কাজ নিয়ে কোনো অনীহা নেই, যৌথ পরিবারের কাজ করেও সে মুখ বুজে, তেমনি সংসারের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছে। যৌথ পরিবারের সমস্ত সন্তানকে সে দেখেছে সমান দৃষ্টিতে। শাশুড়ির শ্রাদ্ধের জন্য নিজের সোনার অলংকার তুলে দিয়েছে, তেমনি সংসারের খরচ সম্পর্কেও সে উদার। নিজের স্বামীর রোজগার বেশি বলে সর্বদা সেই টাকা বেশি দিয়েছে। বৃদ্ধা শাশুড়িকে নিত্য টাকা সে দিয়েছে, এমনকি শাশুড়ির গঙ্গা স্নান সহ সমস্ত বন্দোবস্তে সাহায্য করেছে। যে শাশুড়ি সুবর্ণলতার প্রতি নিষ্ঠুর নির্মম আচরণ করেছে, তা সত্ত্বেও কিন্তু তার শাশুড়ির প্রতি অগাধ স্নেহের সে ধৈর্যের পরিচয় দিয়েছে। সামান্য আঘাতে নিজেকে ভেঙে ফেলেছে। লেখিকার মতে সুবর্ণ অভিমানী, কিন্তু সুবর্ণ কথায় খই ফোটায় আত্মস্থ থাকতে পারে না। রাগ হলে চাপাবার ক্ষমতা নেই সুবর্ণের। তাই সুবর্ণ ফের শাশুড়ির মুখের ওপর কথা বলে। আপনার বড্ড তিলকে তাল করেন আপনারা।
তুচ্ছ কথা নিয়ে এত হইচই করতে ভালো লাগে? সুবর্ণর বিবাদ শাশুড়ি ও স্বামীর সঙ্গে, বড় ভালো রক্ষণশীল পরিবারের নিয়ম রীতির বিরুদ্ধে। বাঙালি সমাজের সংস্কার বিশ্বাস দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত ভিত্তিভূমি ধ্যান ধারণা ভেঙে দিতে চেয়েছে সুবর্ণলতা। ভিত্তিহীন যুক্তিহীন বাক্যকে প্রতি পদক্ষেপে চ্যালেঞ্জ জানিয়েছে সুবর্ণলতা। রক্ষণশীল পরিবারের কাছে সামান্য বালিকা মেয়ে হিসাবে মুখ থুবড়ে পড়েছে, কিন্তু পরাজিত হয়নি। হেরে যাবার রক্ত তার শরীরে নেই। সে হয়ে উঠেছে প্রবল প্রতাপাশালী বিদুষী নারী চরিত্র। সুবর্ণ বই পড়ে, বই পাঠের রুচিবোধ সে আয়ত্ত করেছিল। মায়ের কাছ থেকে সে জানে সমাজকে এগিয়ে নিয়ে যেতে ও নারী মুক্তির জন্য শিক্ষা আবশ্যক। সে নিভৃতে বই পড়ে তেমনি ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে চেয়েছে। তাই সে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়েই নারী মুক্তির ইতিহাস রচনা করতে চেয়েছে। তাই তার মায়ের শিক্ষা মন্ত্র, সেই মন্ত্রকে জীবনবাণী করে একের পর এক সংকটকে অতিক্রম করে গেছে। তবে আক্ষেপও করেছে। নারী হিসেবে সে সহনশীল, মাঝে মধ্যেই সে ভেঙে পড়ে। মা, তুমি যা চেয়েছিলে তোমার সুবর্ণ তাই হয়েছে, তবে প্রায় তোমার মতোই জীবন তার, শুধু তফাৎ এই শুধু সংসারকে ত্যাগ করেছে আর সুবর্ণকে ত্যাগ করেছে। এক কথায় উপন্যাসের প্রথম পর্বে সুবর্ণ বধূ, দ্বিতীয় পর্বে শাশুড়ি, তৃতীয় পর্বে সে অভিমানী। এইভাবেই বাদ প্রতিবাদকে কেন্দ্র করে সুবর্ণলতা উপন্যাসটি এক অসাধারণ মাত্রা লাভ করেছে উপন্যাসের মধ্য দিয়ে। তাই এই সুবর্ণলতা উপন্যাসটি, এই যে চিত্র আমরা পেয়েছি, এই চিত্রের মধ্য দিয়ে এক তৎকালীন সমাজে নারীদের যে অসহায়তার চিত্র এই উপন্যাসের মধ্য দিয়ে ফুটে উঠেছে। যদি ভিডিওটি বা অডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ। এটা ইন্টারনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা না সেভ করবে কি করে জানি না। এটা লকটা খুলে তো, লকটা খুলে সেভ করে তো। এটা লক খুলে সেভ করে তো, লক তো জানি না।